জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। এই করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি উদ্যোগ নেয়ার জন্য। সাধারণ সব ছাত্রছাত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সুবিধার জন্য। আমি নার্গিস সুলতানা, সহকারী অধ্যাপক, মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ, পদার্থবিজ্ঞানের শিক্ষক। আমি তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারের 222705 কোর্স কোডের চিরায়ত বলবিদ্যা কোর্সটি পড়াবো। আমি আজকে প্রথম লেকচার 1, লেকচারের শিরোনাম হচ্ছে রিভিউ অফ এলিমেন্টারি প্রিন্সিপাল। তো শুরুতে আমি আগে বলবো যে চিরায়ত বলবিদ্যা বা ক্লাসিক্যাল মেকানিক্স কি। ক্লাসিক্যাল মেকানিক্স হচ্ছে বলতে গেলে পদার্থবিজ্ঞানের ভিত্তি। পদার্থবিজ্ঞানের যেসব শাখা রয়েছে সেসব শাখাগুলোর মধ্যে ক্লাসিক্যাল মেকানিক্স হচ্ছে সবচেয়ে প্রথম শাখা এবং এটাকেই ধরা হয় যে পদার্থবিজ্ঞানের ভিত্তি। চিরায়ত বলবিদ্যা আসলে এখানে পার্থিব জগতের বিভিন্ন বস্তুর গতি, আমাদের যে জীবন, সে জীবনের যত বস্তু, যা গতিশীল বস্তু, সবকিছুর গতি, এমনকি মহাজাগতিক বস্তু যেমন গ্রহ, নক্ষত্র, ছায়াপথ ইত্যাদির গতির বিভিন্ন সমস্যার সমাধান ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যায় পাওয়া যায়। এবং চিরায়ত বলবিদ্যার শুরু হচ্ছে নিউটনীয় বলবিদ্যা থেকে। যেসব বস্তুর গতি আলোর গতির চেয়ে কম, সেই সব ক্ষেত্রে চিরায়ত বলবিদ্যা খুবই সঠিক ফলাফল প্রদানে সক্ষম। আর এখানে যে গতিগুলি আলোচনা করা হয় তা হচ্ছে পরিবর্তনশীল গতি, ঘূর্ণন গতি, দোলন গতি, বৃত্তাকার গতি ইত্যাদি। এখন আজকে আমাদের আলোচ্য বিষয় সমূহ হচ্ছে প্রথম অধ্যায়ের কণা সিস্টেমের বলবিদ্যা, কণা সিস্টেমের জন্য সংরক্ষণ সূত্র, অবরোধ ও অবরোধ বল, স্বাধীনতার মাত্রা, সার্বজনীন স্থানাঙ্ক, অপ্রকৃত সরণ এবং সার্বজনীন সরণ, সার্বজনীন বেগ ও সার্বজনীন ত্বরণ, সার্বজনীন ভরবেগ এবং সার্বজনীন বল। তো তোমরা যে আমি আগে বলে নিই তোমাদেরকে কি কি বই তোমরা পড়বে। যদি বইয়ের নাম আমি শেষে বলবো। বাংলা বইয়ের মধ্যে আছে তোমাদের মুকসাদ আলীর চিরায়ত বলবিদ্যা, প্রফেসর সিরাজুল ইসলামের চিরায়ত বলবিদ্যা। ইংরেজি বইগুলোর মধ্যে দেখতে পারো গোল্ডস্টাইনের ক্লাসিক্যাল মেকানিক্স, গুপ্তা কুমার শর্মার ক্লাসিক্যাল মেকানিক্স, এছাড়া বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রফেসর হারুনুর রশিদেরও ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যার একটা বই রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো। এখন শুরু করি। প্রথমে কণা সিস্টেমের বলবিদ্যা। কণা সিস্টেম তোমরা ফার্স্ট ইয়ারে মেকানিক্সে পড়েছো। কণা সিস্টেম হলো যে প্রত্যেকটা বস্তুকে অনেকগুলি কণার সমন্বয়ে গঠিত হয়, দৃঢ় বস্তু। এই কণা সিস্টেমের উপর ক্রিয়াশীল বলের দুইটি অংশ থাকতে পারে। একটি হলো সিস্টেমের বাইরে থেকে যে সব বল সক্রিয় হয় তাদের ভেক্টর সমষ্টি অর্থাৎ বহির্বল, এবং এটাই হলো নিট বহিস্থ বল, যেটাকে আমরা এফআইই দিয়ে প্রকাশ করব। অন্য অংশ হলো বস্তু কণার দরুন ক্রিয়াশীল বল অর্থাৎ অন্তস্থ বল। বস্তু কণার পদার্থ যে বস্তু কণাগুলো দিয়ে গঠিত তাদের অন্তস্থ বল। কাজে নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে গতির সমীকরণটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি কণা সিস্টেমের জন্য, এফ জে আই, যেটা হচ্ছে আই কণার উপর যে কণার উপর প্রযুক্ত বল, এবং এফ আই ই এটা হলো বহিস্থ বল। আবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে এম আই ডিভিআই বাই ডিটি। ডিভিআই ডিটি হচ্ছে ডিভিআই বাই ডিটি হচ্ছে বেগের পরিবর্তনের হার। তাহলে এখন এটাকে আমরা যদি এভাবে ডি বাই ডিটি এম আই ভিআই, তাহলে এটাই হচ্ছে আসলে ভরবেগের পরিবর্তনের হার সময়ের সাথে। এম আই ভিআই এটাকে আবার আমরা পি দিয়ে লিখি, ভরবেগটাকে পি দিয়ে লিখি এখানে পি আই। আর ডি বাই ডিটি এটা হচ্ছে এখানে ডট দিয়ে লেখা। ক্লাসিক্যাল মেকানিক্সে কিন্তু ডটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডট আসলে
সময়ের সাপেক্ষে একটা ডট সময়ের সাপেক্ষে একবার ব্যবকলন বোঝায়, আর দুইটা হলে দুইবার। কাজেই আমরা এটাকে লিখতে পারি ডি বাই ডিটি পিআই সমান হচ্ছে পিআই ডট। আবার যে এফ আই জে বা এফ জে আই, সেটা হলো এফ আই যে হচ্ছে আই বস্তুকণার উপর যে বস্তুকণার সক্রিয় অন্তস্থ বল। বাস্তবে এই ধরনের বলের কার্যকারিতা শূন্য, কারণ হচ্ছে বল আই কণা যে কণার উপর যে বল প্রয়োগ করে, যে কণা ও আই কণার উপর সমান বল প্রয়োগ করে, কিন্তু দিক বিপরীত। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, কাজে এটা হচ্ছে এফ আই জে সমান এফ মাইনাস আই জে, এবং এদেরকে যদি আমরা সমষ্টি নেই তাহলে সমষ্টি শূন্য হবে। সুতরাং আমরা সেই ওই নিউটনের গতি সমীকরণটাকে আমরা লিখতে পারি বহিস্থ বল এফ আই ই সমান হচ্ছে এম আই ডি স্কোয়ার আর আই বাই ডিটি স্কোয়ার। এটাই কণা সিস্টেমের জন্য গতি সমীকরণ। আবার এখানে দেখো সামেশন এম আই, এটাকে সমান এম লিখতে পারি, যেটা হলো সিস্টেমের মোট ভর, এবং আর সমান হচ্ছে সিস্টেমের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর। কাজে 1 নং সমীকরণকে আমরা আসলে লিখতে পারি এফ ই এম ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার। কণা সিস্টেমের জন্য সংরক্ষণ সূত্র। কণা সিস্টেমের জন্য কণা রৈখিক ভরবেগের সংরক্ষণ, কণা সিস্টেমের সংরক্ষণ সূত্র তোমরা আগেও পড়েছো। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, তারপর হচ্ছে যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র, মোট শক্তি। এখন প্রথমে 1 নম্বর হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কোন কণা সিস্টেমের রৈখিক ভরবেগ পি হলে আমরা এটাকে লিখতে পারি, একটু আগেই দেখলাম আমরা, পি সমান হচ্ছে এম ভি এম ডিআর বাই ডিটি। এম হচ্ছে কণার মোট ভর, আর আর হচ্ছে এর ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর। সুতরাং পি ডট বা ডিপি বাই ডিটি সমান লেখা যায় এম ডি স্কোয়ার আই বাই ডিটি স্কোয়ার, এবং নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে জানি এটা হচ্ছে মোট বহিস্থ বলের সমান। যদি এই বহিস্থ বল শূন্য হয় তাহলে কি হবে? তখন পি ডট সমান শূন্য হবে, এবং কোন রাশির যদি সময়ের সাথে ব্যবকলনের সমান শূন্য হয় তাহলে অবশ্যই সেই রাশিটা ধ্রুবক হয়, তাহলে পি সমান ধ্রুবক। অর্থাৎ যদি মোট বহিস্থ বলের ক্রিয়া শূন্য হয় তবে সিস্টেমের মোট ভরবেগ সংরক্ষিত হবে। এরপর কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কণা সিস্টেমের আই বস্তু কণার কৌণিক ভরবেগ যদি হয় আর আই ক্রস পি আই, তাহলে সমগ্র সিস্টেমের কৌণিক ভরবেগ হবে এল সমান সামেশন আর আই ক্রস পি আই। আমরা জানি কৌণিক ভরবেগকে ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করা হয়, এবং যখন আমরা বইয়ে থাকে তার মানে তখন আমরা এগুলো কিন্তু ভেক্টর, এল ভেক্টর, আর ভেক্টর, পি ভেক্টর, এগুলাকে আমরা বোল্ড করে লিখেছি, এই জন্য ভেক্টর চিহ্ন দেইনি। কিন্তু তোমরা যখন হাতে লিখবা এগুলো কিন্তু অবশ্যই ভেক্টর চিহ্ন দিয়ে লিখবে। এখন এল সমান সামেশন আর আই ক্রস পি আই, অতএব ডিএল বাই ডিটি বা এল ডট সমান সামেশন ডি বাই ডিটি আর আই ক্রস পি আই। এখন আর আই এখানে ডি বাই ডিটি পি আই, এটা কিন্তু আসলে বল। আর আই ক্রস যদি ডি বাই ডিটি এর পাশে নিয়ে আসি, এটা হলো বল। তাহলে বলটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো বহিস্থ বল আর একটা হচ্ছে অন্তস্থ বল। সুতরাং এই সমীকরণটাকে লেখা যায় আর আই ক্রস এফ আই ই প্লাস সামেশন আই জে, যখন আই ডাজ নট জে, আই আর জে সমান নয় কিন্তু দুইটা আলাদা রাশি, আর আই ক্রস এফ জে আই। তাহলে এল ডটটাকে আমরা এইভাবে লিখতে পারলাম। এখন এই সমীকরণের এই দ্বিতীয় পদটা যেটা হলো অন্তস্থ বলের কারণে, সেইটাকে আমরা বিবেচনা করে পাই। দেখো যে দুটি বস্তু কণার যদি অবস্থান একটা আর আই একটা আর জে হয়, তাহলে বলটা কাজ করবে তাদের সংযোজক সরলরেখা বরাবর, এবং সংযোজক সরলরেখা বলের মান, অন্তস্থ বলের মান, ক্রিয়াশীল অন্তস্থ বলের মান সমান, কিন্তু সংযোজক সরলরেখা বরাবর বিপরীতমুখী। তাহলে আর আই ক্রস এফ জে আই প্লাস আর জে ক্রস এফ আই জে, এটা সমান লেখা যায় আসলে আর আই মাইনাস আর জে ক্রস এফ জে আই, বা আর আই জে, এটাকে আর আই মাইনাস আর আই যেটাকে আমরা আর আই জে দিয়ে লিখবো ক্রস এফ জে আই। কিন্তু যেহেতু বল দুইটা একই সরল রেখা বরাবর কাজ করে এবং মান সমান এবং বিপরীতমুখী, কাজে এটা সমান হবে শূন্য। আর আই জে ক্রস এফ জে আই সমান হবে শূন্য।
তাহলে এখন দেখো এল ডট সমান কত হবে, এল ডট সমান সামেশন আর আই ক্রস এফ আই ই, মানে শুধু বহিস্থ বলের জন্য যে সেটাই হবে আর আই ক্রস এফ আই ই। এখন আর ক্রস এফ এটা কিন্তু আবার টর্ক, ঘূর্ণনশীল বস্তুর জন্য এটা টর্ক, বহিস্থ টর্ক। এখন এই বহিস্থ টর্ক এন ই যদি শূন্য হয় তবে ডিএল বাই ডিটি, অর্থাৎ ডিএল বাই ডিটি, টর্ক শূন্য হলে ডিএল বাই ডিএল ডট বা ডিএল বাই ডিটি সমান শূন্য হবে। সুতরাং কি এল ধ্রুবক, অর্থাৎ কৌণিক ভরবেগ সংরক্ষিত। এরপর কণা সিস্টেমের সংরক্ষণ সূত্র। মনে করে একটি কণা সিস্টেমের কণাসমূহের মধ্যে আভ্যন্তরীণ বল ছাড়াও বাহ্যিক বল ক্রিয়াশীল আছে এবং উভয় বলই সংরক্ষণশীল। তার মানে একটি কণা সিস্টেম যার মধ্যে বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে এবং এর অন্তঃস্থ বলও রয়েছে, অন্তঃস্থ কণার জন্য বল রয়েছে, কিন্তু এটা হচ্ছে একটা সংরক্ষণ সিস্টেম। তাহলে বাহ্যিক বলের জন্য বিভব শক্তি ভি এবং আভ্যন্তরীণ বলের জন্য বিভব শক্তি ভি প্রাইম হলে কণার উপরে বল এফ আই কে লেখা যায় এফ আই সমান মাইনাস ডেল ভি আই। এখন এফ আই এটাকে আবার আমরা জানি এম ভি, তাহলে এফ আই এটাকে আবার লেখা যায় এম আই ডি স্কোয়ার আর আই বাই ডিটি স্কোয়ার। এম এ এফ সমান হচ্ছে এম এ ডি স্কোয়ার এম আই ডি স্কোয়ার আর আই বাই ডিটি স্কোয়ার এবং হচ্ছে মাইনাস এটাকে টোটালটা মাইনাস ডেল ভি মাইনাস ডেল ভি প্রাইম। এখন এটাকে বা এটাকে লেখা যায় কি, এটাকে যোগ করে নিলাম। এখন আভ্যন্তরীণ বিভব শক্তি প্রতিটি কণার স্থানাঙ্কের উপর নির্ভর করে, তাহলে ভি প্রাইমটা অবশ্যই এর অবস্থান ভেক্টর r1 r2 rn এর অপেক্ষক হবে। এখন সমীকরণ 1 কে dri বাই dt দিয়ে গুণ করে সকল কণার জন্য পাওয়া যাবে সামেশন mi d স্কয়ার ri বাই dt স্কয়ার ডট dri বাই dt। এখানেও dri বাই dt গুণ করলাম, কিন্তু দেখো এখন এই পাশের রাশিটাকে আমরা এমন ভাবে লিখবো যাতে এটাকে আমরা গতিশক্তি দিয়ে লিখতে পারি। দেখো d বাই dt হাফ সামেশন mi dri বাই dt হোল স্কয়ার। এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করো d বাই dt দিয়ে, তাহলে আগের রাশিটা পাওয়া যায়। এটাকে জাস্ট আমরা সাজিয়ে নিলাম, সমান মাইনাস d বাই dt v প্লাস v প্রাইম, বা dt বাই dt সমান মাইনাস d বাই dt সামেশন v প্লাস v প্রাইম। বা d বাই dt, এখন এটাকে এই পাশে নিয়ে আসি, সবগুলোকে কমন নিয়ে নিলাম, ইকুয়াল টু 0, যেহেতু d বাই dt হচ্ছে d বাই dt, এটা যেহেতু এই টার্মটার ডিফারেন্সিয়েট করলে টাইমের ডিফারেন্সিয়েট করলে 0 হয়, কাজে অবশ্যই যেটা ডিফারেন্সিয়েশন করা হবে যে রাশিটা সেটা ধ্রুবক হবে। এবং এখানে দেখো এটা হলো গতিশক্তি টি প্লাস এটা হচ্ছে মোট বিভব শক্তি, তাহলে গতিশক্তি প্লাস বিভব শক্তি সমান ধ্রুবক, যা কণাসমূহের মোট যান্ত্রিক শক্তি এবং সময়ের সাথে অপরিবর্তিত থাকে, এটাই শক্তি সংরক্ষণ সূত্র। এরপর আমরা কিছু সংজ্ঞা শিখব। এই সংজ্ঞাগুলো নতুন, তোমরা অবশ্যই এগুলা ভালো করে খেয়াল করো। যেমন প্রথমে হচ্ছে বাধ্যবাধকতা বা অবরোধ। বাধ্যবাধকতা বা অবরোধ কি? সেটা হচ্ছে একটি বস্তু বা কণার গতিকে নিয়ন্ত্রণ করাকে বাধ্যবাধকতা বা অবরোধ বলে। একটি বস্তু কণার গতিকে যখন তুমি কতগুলো শর্ত দিয়ে দিবে তখন সেটাই হচ্ছে তার বাধ্যবাধকতা বা অবরোধ। যেমন কোন সিস্টেমের আয়তম কণার জন্য নিউটনের গতির সমীকরণ হলো mi/ri ডট fi এক্সটার্নাল বল প্লাস হলো ইন্টারনাল বল fji। এখানে fi বহিস্থ বল আর এটা হলো অন্তঃস্থ বল। গতির এই সমীকরণ সমূহ সমাধানের জন্য ভৌত কারণে কিছু শর্তের উদ্ভব ঘটে অথবা কিছু শর্ত সমীকরণ ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা যায়। এই শর্ত সমূহকে বাধ্যবাধকতা বা অবরোধ বলে, যা সিস্টেমের গতিকে সীমায়িত করে। এখন যেমন ধরো দৃঢ় বস্তুর গতির ক্ষেত্রে অবরোধের অবশ্য পালনীয় শর্ত হলো দৃঢ় বস্তুর আভ্যন্তরীণ কণাসমূহের পারস্পরিক দূরত্ব অপরিবর্তিত থাকবে।
তেমনি কোনো পাত্রে আবদ্ধ গ্যাসীয় অণুসমূহের স্বেচ্ছাধীন গতি পাত্রের দেয়াল কর্তৃক অবরুদ্ধ হয় এবং পাত্রের ভেতরেই গতিশীল থাকতে বাধ্য হয়। তাহলে এইগুলো হচ্ছে অবরোধ। এখন অবরোধ হচ্ছে দুই ধরনের হয়, যথা হলনমীয় অবরোধ আর একটা হচ্ছে অহলনমীয় অবরোধ। হলনমীয় অবরোধ কাকে বলে? হলনমিক কনস্ট্যান্টস কাকে বলে? যে বাধ্যবাধকতার বা অবরোধের গতিকে একটি সমতা সমীকরণ দ্বারা প্রকাশ করা যায় তাকে হলনমীয় অবরোধ বলে। হলনমীয় অবরোধের গতির সমীকরণ হলো, দেখো একটা উদাহরণ দেয়া আছে, ফাংশন অফ r1 r2 r3 t ইকুয়াল টু 0, মানে ইকুয়াল টু 0 মানে একটা সমতা সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে অবরোধের গতির, হলনমীয় অবরোধের গতির সাধারণ সমীকরণ। যেমন উদাহরণ হিসেবে আমি তোমাদেরকে বলতে পারি, যেমন দৃঢ় বস্তুর ক্ষেত্রে আমরা অবরোধের সমীকরণ প্রয়োগ করি r(i)j² মাইনাস c(i)j² ইকুয়াল টু 0। এটা তোমরা পরে আবার পড়বে। এবার অহলনমীয় অবরোধ বা নন হলনমিক কনস্ট্যান্ট কাকে বলে? অহলনমীয় অবরোধের গতিকে একটি সমতা, যে অবরোধের গতিকে একটি অসমতা সমীকরণ দ্বারা প্রকাশ করা যায় তাকে অহলনমীয় অবরোধ বলে। অহলনমীয় অবরোধের গতির সাধারণ সমীকরণ হলো ফাংশন অফ r1 r2 r3 t, এটা হয় ইজ গ্রেটার দেন বা লেস দেন ইকুয়াল টু 0 হবে। তাহলে হলনমীয় সমীকরণ কি? যেটাকে আমরা একটা সমতা সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারবো সেটা হলনমীয়, আর যেটাকে পারবো না, যেটাকে অসমতা সমীকরণ দিয়ে প্রকাশ করব সেটা হচ্ছে অহলনমীয় সমীকরণ অবরোধ। এরপরে অবরোধ বল বা ফোর্সেস অফ কনস্ট্যান্ট কাকে বলে? অবরোধ বল হলো গতিশীল কণার উপর সক্রিয় প্রতিক্রিয়া বল। যেমন গতিশীল কণার উপর যদি কোনো বল প্রয়োগ করা হয় তাহলে ভিতরে কি একটা কণাগুলোর মধ্যে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, যে সক্রিয় প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় সেটাই হচ্ছে অবরোধ বল। এরপর স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম। স্বাধীনতার মাত্রা তোমরা এটা জানো, ফার্স্ট ইয়ারে এটা পড়েছো। স্বাধীনতার মাত্রা হচ্ছে একটি সিস্টেমের পূর্ণাঙ্গ বর্ণনা দেওয়ার জন্য ন্যূনতম যত সংখ্যক স্বনির্ভর স্থানাঙ্কের প্রয়োজন হয় সেই সংখ্যাকে উক্ত সিস্টেমের স্বাধীনতার মাত্রা বলে। উদাহরণ যেমন ত্রিমাত্রিক স্পেসে মুক্ত কণার স্বাধীনতার মাত্রা 3, কিন্তু দৃঢ় বস্তুর মাত্রা 6। দৃঢ় বস্তুর মাত্রা 6 এটাও আমরা পরে একটা অধ্যায়ে পড়ব। আর সাধারণভাবে গতিশীল সিস্টেমে n সংখ্যক কণা এবং k সংখ্যক বাধা থাকলে স্বাধীনতার মাত্রা হবে 3n - k। সার্বজনীন স্থানাঙ্ক জেনারেলাইজ, এটা এখানে কোঅর্ডিনেশন লেখা, এটা কোঅর্ডিনেটস হবে, এটা হয়তো আমার ভুল হয়ে গেছে, এটা কোঅর্ডিনেটস হবে। গতিশীল সিস্টেমের এটা একটা আরেক ধরনের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক ব্যবস্থা। তোমরা স্থানাঙ্ক ব্যবস্থা যেমন কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, স্ফেরিক্যাল স্থানাঙ্ক ব্যবস্থা সম্বন্ধে তোমরা জেনেছো। এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সে ব্যবহৃত একটি বিশেষ ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে আমরা যে কোনো সিস্টেমে যতগুলি ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা থাকে সেগুলোকে আমরা একই ধরনের রাশি দিয়ে প্রকাশ করি। যেমন সার্বজনীন স্থানাঙ্ক হচ্ছে গতিশীল, যেমন গতিশীল সিস্টেমের স্বাধীনতার মাত্রা n হলে সুবিধামতো নেওয়া n সংখ্যক পরস্পর নিরপেক্ষ চলরাশি QJ, যেখানে j এর মান 1 2 3 থেকে n পর্যন্ত সাহায্যে সিস্টেমের বিন্যাস সম্পূর্ণরূপে বর্ণনা করা সম্ভব, ওই চলরাশিগুলিকে ওই সিস্টেমের সার্বজনীন স্থানাঙ্ক বলে। এগুলো স্থানিক স্থানাঙ্ক, কৌণিক স্থানাঙ্ক বা অন্য প্রকার চলরাশির অপেক্ষকও হতে পারে। সার্বজনীন স্থানাঙ্ককে সাধারণভাবে QJ লিখে ব্যক্ত করা হয় যখন j সমান 1 2 3, এবং সার্বজনীন স্থানাঙ্ক হবে Q1 Q2 Q3 Q4 এভাবে Qn পর্যন্ত। যেমন উদাহরণ হিসেবে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা প্রকাশ করি কি x y z দিয়ে, যেটা 3 ডাইমেনশনাল, আর পোলার স্থানাঙ্ককে প্রকাশ করি r এবং থিটা দিয়ে। এখন যদি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা সার্বজনীন স্থানাঙ্ক ব্যবস্থায় নিতে চাই তাহলে কি করব? তখন সেটাকে আমরা Q1 Q2 Q3 দিয়ে প্রকাশ করব। Q1 সমান হবে x,
Q2 সমান y, Q3 সমান z। দেখো মানে সবগুলাকে এখানে x y z কে একই রাশি q এর মধ্যে নিয়ে আসলাম, Q1 Q2 Q3, এবং একইভাবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় r এবং থিটাকে যেমন Q1 সমান এখানে r হবে √x² + y স্কয়ার, এবং Q2 সমান হচ্ছে থিটা সমান tan ইনভার্স y/x। তার মানে এটাকেও আমরা Q1 Q2 দিয়ে লিখে ফেললাম। একইভাবে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে আমরা ওখানে পাই r থিটা ফাই, ওখানে Q1 সমান হবে r, Q2 সমান থিটা, Q3 সমান হবে ফাই। এরপরে অপ্রকৃত সরণ এবং সার্বজনীন সরণ। অপ্রকৃত সরণ এবং সার্বজনীন সরণ। অপ্রকৃত সরণ কাকে বলে? যদি n সংখ্যক কণা সমন্বয়ে গঠিত সিস্টেমের কার্টেসীয় স্থানাঙ্ক ri, যেখানে ri টা যদি আমি সার্বজনীন স্থানাঙ্কের অপেক্ষক হয় ri, তাহলে সেই ri টাকে আমরা কিভাবে লিখতে পারবো? ri টা এটা হলো সার্বজনীন স্থানাঙ্ক Q1 Q2 থেকে Q3n এবং সময় t এর অপেক্ষক। এটাকে এইভাবে লেখা যায়। এটা হলো যদি কার্টেসীয় স্থানাঙ্ক ri কে আমরা q এর অপেক্ষক হিসেবে এইভাবে লিখতে পারি। এখন যদি আমরা সময়টাকে স্থির ধরি এবং স্থির ধরে এই সমীকরণটাকে ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তন ডেল ri নেই, তাহলে সেটাই হবে অপ্রকৃত সরণ। সময়কে স্থির রেখে উপরের সমীকরণকে ব্যবকলন করলে ri এর যে ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তন ডেল ri পাওয়া যায় তাকে অপ্রকৃত সরণ বলে। এখন অপ্রকৃত সরণের জন্য আমরা পাই, দেখো ডেল ri সমান হচ্ছে সামেশন j = 1 to 3n। এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। যখন কোনো রাশি আরো দুইটা রাশির অপেক্ষক হয় তখন এটাকে এইভাবে লেখা যায় ডেল ri দিয়ে, ডেল ri বাই ডেল্টা ri সমান ডেল ri বাই ডেল j ডেল qj প্লাস ডেল ri বাই ডেল t। এখানে কিন্তু একটু তফাৎ আছে, দেখো ডেল ri এটা কিন্তু ক্রনিকার ডেল্টা, আর এখানে ডেল বাই ডেল qj যে এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। তার মানে প্রথমটা পার্শিয়াল ডেরিভেটিভ নিব ডেল q এর সাপেক্ষে এই r এর, ইনটু ডেল qj মানে ক্ষুদ্র পরিবর্তন qj এর, প্লাস ri এর পার্শিয়াল ডেরিভেটিভ নেব সময় t এর সাপেক্ষে, সাথে হচ্ছে এই t এর ক্ষুদ্র পরিবর্তন। তাহলে কিন্তু আমরা এই ডেল t সমান 0 সময়কে স্থির ধরে নিছি, তার কাজে এই ডেল t সমান 0, কাজে এই টার্মটা আমার থাকবে না 0। সুতরাং যে ক্ষুদ্র পরিবর্তন ডেল্টা ri সমান লিখতে পারবো হচ্ছে সামেশন j = 1 থেকে 3n ডেল ri বাই ডেল qj। এটাই হচ্ছে এই ডেল ri হচ্ছে অপ্রকৃত সরণ। এটাই হচ্ছে ডেল ri এর জন্য, ডেল ri টাকে এইভাবে সমীকরণ দিয়ে প্রকাশ করা হয়। এখন এই সমীকরণে ডেল qj সার্বজনীন স্থানাঙ্ক সাপেক্ষে সিস্টেমের বিন্যাস এলাকার সরণ নির্দেশ করে। তার মানে এটা হচ্ছে সিস্টেমের সরণ নির্দেশ করবে ডেল qj। এই সরণকে সার্বজনীন সরণ বলা হয়। তাহলে ডেল ri কি? অপ্রকৃত সরণ কি? অপ্রকৃত সরণ হচ্ছে আমরা কোনো কার্টেসীয় স্থানাঙ্কের r কে যদি আমরা সার্বজনীন স্থানাঙ্ক অপেক্ষক হিসেবে লিখি, এটার ক্ষুদ্র সরণ নেই, ডেল পরিবর্তন ডেল ri নেই, তাহলে সেই ডেল ri যে আমি ডেল qj পাবো এটা হচ্ছে সার্বজনীন সরণ, আর এটা হচ্ছে ডেল ri হচ্ছে অপ্রকৃত সরণ। এরপরে সার্বজনীন বেগ বা জেনারেলাইজড ভেলোসিটি। সময় সাপেক্ষে সার্বজনীন স্থানাঙ্ককে যদি ব্যবকলন করা হয় তাহলে সেটাই সার্বজনীন বেগ। এটা নর্মাল আমরা বেগের বেলায় যেরকম d/dt অফ মানে স্থানাঙ্ক r করি, বেগ v সমান dr/dt, ঠিক এরকম qj ডট সমান dqj/dt, এটাকে সার্বজনীন বেগ বলে। এরপরে সার্বজনীন ত্বরণ। সার্বজনীন ত্বরণ কি? সার্বজনীন ত্বরণ হচ্ছে অবরোধ নিরপেক্ষ সিস্টেমের ক্ষেত্রে আমরা r টা যদি q এবং t এর ফাংশন হিসেবে লিখি, এটা হচ্ছে আমাদের কি কার্টেসিয়ান স্থানাঙ্ককে যদি সার্বজনীন স্থানাঙ্ক এবং সময়ের অপেক্ষক হিসেবে লিখি তাহলে এটা এইভাবে লেখা যায়। এখন r ডট সমান r ডট কি হবে dr/dt,
সামেশন জে ইজ ইকুয়াল টু 1 to 3n, এটাকে প্রথমে আরটাকে কিউজের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব এবং পরে কিউটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, প্লাস আরটাকে প্রথমে দ্বিতীয় ক্ষেত্রে জাস্ট নর্মাল ইউভি মেথডের মতো। ইউভি মেথডে আমরা কি করি দেখো, এখানে প্রথমে ডেল আর আই বাই ডেল কিউজে, ডেল আর আই বাই ডেল কিউজে বাই ডেল টি প্লাস ডেল আর আই বাই ডেল টি, পরেরটা কিন্তু ডেল টি বাই ডেল টি, ডেল কিউজে বাই ডেল কিউজে, সরি ডেল কিউজে বাই ডেল কিউজে, কারণ ওটা হবে 1, এই জন্য এটা এখানে লেখা নাই। সামেশন জে ইজ ইকুয়াল টু 1 to 3n ডেল আর আই বাই ডেল কিউজে, কিউজে ডট প্লাস ডেল আর আই বাই ডেল টি, এটা হচ্ছে আর ডট। এখানে কিউজে ডট কি, কিউজে ডট হচ্ছে এই যে দেখো সার্বজনীন বেগ। এখন এই আর ডটকে যদি আবার সময়ের সাপেক্ষে আবার অন্তর্কলন করি তাহলে দেখো কি আসে, আর আই ডবল ডট ডি বাই ডিটি অফ, এই আর ডটের মানটা এখানে লিখলাম। এইখানে এটাকে এখন আবার যদি ডি সময়ের সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে প্রথমে ডেল আর ডট বাই ডেল কিউজে, কিউজে ডট, তার মানে প্রথমে এই টার্মটাকে টি এর সাথে ব্যবকলন করলাম, টি এর সাপেক্ষে ব্যবকলন করলে আরটা আর ডট হয়ে গেল, ডেল আর ডট বাই ডেল কিউজে, আর কিউজে ডটটা অমনি থাকলো, প্লাস সেকেন্ড টাইমে ডেল আর আই বাই ডেল কিউজে, এটা ঠিক, এটা হলো রইল, এটা ইউ ডি ইউ, এটাকে প্রথম টার্মটাকে ডিফারেন্সিয়েট করা হলো, আর দ্বিতীয় ক্ষেত্রে প্রথম টার্মটা একই আছে কিন্তু কিউজে ডটকে আবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, কিউজে ডাবল ডট হলো, প্লাস এটাকে ডি বাই ডিটি করলে ডেল আর ডট বাই ডেল টি। এখন এই যে আমরা কিউ জে ডাবল ডট পেলাম, এটাই হচ্ছে সার্বজনীন ত্বরণ, একেই সার্বজনীন ত্বরণ বলা হয়। এখন দেখো এই সমীকরণকে কিন্তু আমরা আরো এলাবোরেট করতে পারি, যেমন আর ডটের মান যদি আবার লিখি, এই আর ডটের মান লিখে এখানে আর ডটের মান লিখে, তাহলে এই সমীকরণটা কিন্তু আরো এটাকে বড় করা যায়, যতগুলি কিউ জে ডট পাওয়া যাবে এই কিউ জে ডাবল ডটকেই সার্বজনীন ত্বরণ বলা হয়। এরপর হচ্ছে সার্বজনীন ভরবেগ, জেনারেলাইজড মোমেন্টাম। কোন সিস্টেমের গতিশক্তি টি হলে এক্স স্থানাঙ্কের জন্য আয়তম কণার রৈখিক ভরবেগকে আমরা কি লিখতে পারি, পি এক্স আই এম আই এক্স আই ডট, এক্স আই ডট মানে কি ভি এক্স আই, এটা হচ্ছে ভি এক্স আই। এখন এটাকে যদি আবার একটু আমরা এটাকে আবার ডেল বাই ডেল এক্স আই ডট লিখি, একটু সাজিয়ে লেখা, হাফ এম আই এক্স আই ডট স্কোয়ার, ডেল বাই ডেল এক্স আই ডট করলে কিন্তু এটা আবার এই রাশিটাই হয়ে যাবে, তার মানে হাফ ইন্টু টু এম আই এক্স আই ডট, হাফ হাফ কাটা যাবে, এম আই এক্স আই ডট হলো, এই রাশিটাকে আমরা সাজিয়ে লিখলাম। এইভাবে কিন্তু আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে অনেক জায়গায় ব্যবহার করব গতিশক্তি আনার জন্য। আর এই হাফ এম আই এক্স আই ডট স্কোয়ার হচ্ছে কি টি বা ডেল টি বাই ডেল এক্স আই ডট। এভাবে সার্বজনীন ভরবেগ পিকে কে লেখা যায়, জাস্ট এক্স আই এর জায়গায় কার্টেসিয়ান সিস্টেমের জায়গায় আমি কে নিয়ে আসলাম, পি কে সমান হচ্ছে ডেল টি বাই ডেল কিউ কে ডট, এখানে এক্স আই ডট হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, আর এটা সার্বজনীন কোঅর্ডিনেটে এটা হবে কিউ কে ডট। এরপরে সার্বজনীন বল, সার্বজনীন বল হলো জেনারেলাইজড ফোর্স, তার মানে আমরা নর্মাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটে বলটাকে যেভাবে লিখি, জেনারেলাইজড কোঅর্ডিনেট বা সার্বজনীন স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে কিভাবে লিখব। এখন কোন সিস্টেমের উপর, কোন কণা সিস্টেমের উপর সক্রিয় সামেশন এফ আই বলের দরুন ক্ষুদ্রাতিক্ষুদ্র সামেশন ডেল আর আই সরণের জন্য কাজ কি হবে, কৃত কাজ, যে ক্ষুদ্র কাজ ডেল ডব্লিউ দিয়ে লিখবো, এটাকে ডেল ডব্লিউ সমান হচ্ছে সামেশন আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই ডট ডেল আর আই, বল ইন্টু সরণ, ক্ষুদ্র কাজ ডেল ডব্লিউ সমান হচ্ছে বল ইন্টু সরণ। কিন্তু দেখো এই ডেল আর আইটা কি,
এই ডেল আর আইটা একটু আগে আমরা পড়েছি, সেটা হচ্ছে অপ্রকৃত সরণ। এই অপ্রকৃত সরণকে আবার কিভাবে লেখা যায়? j is equal to 1 2 3n del ri by del qj del qj। কিন্তু অতএব তাহলে এখন ডেল ডাব্লিউ সমান কি লেখা যায়? এফ আই ডট এই ডেল আর এর মানটা এখানে বসাবো, ডেল আর এর মানটা বসালে কি পাবো? সামেশন j is equal to 1 del ri by del qj del qj। এখানে একটা জিনিস খেয়াল করো, যেমন ধরো আই এর মান এটা কিন্তু i is equal to 1 to n, কিন্তু এখানে ডেল যখন এটা আমি লিখলাম এটা qj দিয়ে লিখেছি, এটা সামেশন j is equal to 1 3n del ri by del qj। তাহলে এখন j is equal to 1 to n qj সমান qj ডট del qj, টোটাল টার্মটা এখন আমি qj দিয়ে নিয়ে আসলাম। এই qj সমান হলো i is equal to 1 to n fi dot del ri by del qj, del ri by del qj fi dot del ri by del qj। এইটাই qj টাকেই সার্বজনীন বল বলা হয়। এখন রেকমেন্ডেড বুকস, যেটা আমি প্রথমেই বলেছি যে চিরায়ত বলবিদ্যায়, চিরায়ত বলবিদ্যা 1 নাম্বার হচ্ছে প্রফেসর এস এম মোকসেদ আলী, যেটা হচ্ছে ইউনিভার্সাল পাবলিকেশনস এর। আর চিরায়ত বলবিদ্যা প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, যেটা মল্লিক ব্রাদার্স এর। আর ক্লাসিক্যাল মেকানিক্স গোল্ডস্টেইন। চিরায়ত বলবিদ্যা প্রফেসর হারুনুর রশিদ, যেটা বাংলা একাডেমি থেকে প্রকাশিত। আর পরেরটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স গুপ্তা কুমার শর্মা। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই লেকচার 1-এ। পরের ক্লাসে তোমাদের লেকচার 2-তে আবার এর পরবর্তী অংশ নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।